আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম ইট পাটকেল, লিখেছেন সানজিদা বিনতে শফি। পর্ব সংখ্যা ৪৬ থেকে সর্বশেষ পর্যন্ত সবগুলো একসাথে পড়ে শোনাচ্ছি। নূরকে আজ বাসায় নিয়ে আসা হয়েছে। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ হয়নি নূর। আশমিন একজন নার্সকেও নিয়ে এসেছে সাথে। লুবানা যদিও মানা করেছিল, আশমিন শুনেনি। এখন মায়া বেগমও নেই। লুবানা অফিস সামলে কোনোভাবেই নূরের খেয়াল রাখতে পারবে না। বাসার সার্ভেন্টদের উপর আশমিন ভরসা করতে পারছে না। নিজের রুমের ক্যামেরা কয়েকটা বাড়িয়ে দিয়েছে আশমিন। আশমিনের কর্মকাণ্ডে নূর প্রচুর বিরক্ত, কিন্তু মুখে কিছুই বলছে না। আশমিন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই নূর তীক্ষ্ণ চোখে তাকালো। আশমিন সেদিকে পাত্তা না দিয়ে শুক পাখির কাছে চলে গেল। দুজনেই বিছানায় বসে বসে খেলছে। আশমিনকে দেখেই তারা হাততালি দিতে লাগলো। আশমিন দুজনকেই একসাথে কোলে তুলে নিল। মেয়েদের মুখে চুমু দিয়ে তাদের সাথে কথা বলতে লাগলো। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যা একমাত্র সে আর তার মেয়েরা বোঝে। গোল টেবিল বৈঠকের মাঝেই এক সদস্য আরেকজনের উপর হামলা করে বসলো। পাখি হঠাৎ করেই সুখের মুখের উপর নিজের হাত চালিয়ে দিয়েছে। সুখ ঠোঁট ফুলিয়ে কাঁদতে কাঁদতে পাখির ঝাঁকড়া চুল টেনে ধরেছে। আশমিনের দুই হাতে দুজন থাকায় সে কাউকেই থামাতে পারছে না। অসহায় গলায় চেঁচিয়ে নূরকে ডাকলো, বউ, আমার দাঁত না ওঠা মেয়েরা চুলোচুলি করছে কেন? এই বয়সে এসব কে শেখালো? নূর বিরক্ত হয়ে উল্টো ঘুরে শুয়ে পড়ল। কি আজগুবি কথাবার্তা! মেয়েরা নিজেরাই সারাদিন একজন আরেকজনের পিছনে লেগে থাকে। এখন তার বাবার মনে হচ্ছে কেউ তাদের এসব তালিম দিচ্ছে। মানুষের আর খেয়ে কাজ নেই। আশমিন কোনো রকম মেয়েদের থামিয়ে দুজনকে দুই দোলনায় বসিয়ে দিল। দুটো একটা বিচ্ছু হয়েছে। এখনই এই অবস্থা, আর এদিকে সে আরও কয়েকজন আনার প্ল্যান করছে। আশমিনের মুখটা গম্ভীর হয়ে গেল। তার ব্যক্তিগত মেয়েরা মারামারি করছে। জনগণ শুনলে কি বলবে? আশমিন নূরের পায়ের কাছে বসে গম্ভীর গলায় বলল, বউ, মেয়েদের আদর ভালোবাসা শেখানো উচিত। আমার মেয়েগুলো তোমার স্বভাব পেয়েছে। কই মিলেমিশে থাকবে তা না করে তারা চুলোচুলি করছে। আমার মতো রোমান্টিক বাবার ঘরে এমন মারামারি করা মেয়ে, আমার ভবিষ্যৎ জামাইদের কি হবে বউ? নূর মুখ কুঁচকে চোখ বন্ধ করে রইল। আশমিন আরেকবার শুক পাখির দিকে তাকালো। তারা দুজন দুজনের দিকে তাকিয়ে হাত নাড়িয়ে নাড়িয়ে কিছু বলছে। এর মধ্যেই ভাব হয়ে গেল, কি সাংঘাতিক! ভাগ্য ভালো নূর দেখেনি, না হলে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিত মেয়েরা তার মতোই হয়েছে। ভয়ঙ্কর! আশমিন গায়ে পাঞ্জাবি জড়িয়ে বেরিয়ে গেল রুম থেকে। দুদিন আগে অমি আর আশিয়ানকে গুডানে আসতে বলে সে নিজেই যায়নি। অমি যদিও কিছু বলেনি, কিন্তু আশিয়ান কয়েক দফা বাঁকা কথা শুনিয়েছে। আশমিন সেসবে পাত্তা দেয়নি। যে জন্য তাদের আসতে বলেছিল সে নিজেই সে কাজ করে ফেলেছে। নাফিজা শিকদারকে মুহূর্তের মধ্যেই হাওয়া করে দিয়েছে। জানে না মারলেও বাঁচার মতো অবস্থায়ও রাখেনি। আশমিন সে বিষয়ে কাউকে কিছু বলতে চায় না, তাই অমি আর আশিয়ানের সামনেও মুখ খোলেনি। আশমিন সোজা আমজাদ চৌধুরীর রুমে চলে গেল। আমজাদ চৌধুরীর শরীর ইদানিং ভালো থাকে না। হুট করেই যেন তার বয়স বেড়ে গিয়েছে। আশমিন আজ বাবার সাথে সময় কাটাবে বলে এসেছে। যদিও আমজাদ চৌধুরীর কাছে সে একটা আতঙ্ক, তবুও আমজাদ চৌধুরী চায় ছেলে তার সাথে একটু সময় কাটাক। আমজাদ চৌধুরী শুয়েছিল। আশমিনও গিয়ে তার পাশেই শুয়ে পড়ল। এক পা বাবার উপর তুলে দিয়ে গলায় ভয়ার্ত ভাব এনে বলল, আমার মেয়েরা তো মারামারি শিখে গেছে আব্বু। কিছুক্ষণ আগেই চুলোচুলি করছিল। তুমি দাদা হয়ে সারাদিন রুমে শাহরুখ খানের মতো পড়ে থাকো। তাদের তো একটু সময় দিতে পারো, তাহলে তারা মারামারি না শিখে একটু খেলাধুলা শিখতে পারতো। কেমন দাদু তুমি! আর কিছু না পারলেও নিজের বুড়ো বয়সেও কুমার থাকার দুর্দান্ত ইতিহাসটাও তো বলতে পারো। এতে তোমার নিজেকেও কচি ডাবের মতো মনে হবে। আমজাদ চৌধুরী হতাশার শ্বাস ফেলল। প্রথমে কিছুটা আগ্রহ নিয়ে শুনলেও পরে ঠিকই বুঝেছে ছেলে তাকে খোঁচাতে এসেছে। নাতনিদের বাপকে বলে সারাদিন যুবতী মেয়েদের মতো টিটকিরি সহ্য করতে হচ্ছে। নাতনিদের বললে তো বার্জিন দাদু বললে মহল্লায় মহল্লায় পোস্টার টাঙিয়ে দিবে। নিজের মুখ বন্ধ রাখো আর আমাকে বাকি জীবনটা শান্তিতে থাকতে দাও। আশমিন ফুঁসে উঠল। এক লাফে শোয়া থেকে উঠে আমজাদ চৌধুরীর মুখোমুখি বসলো। তীক্ষ্ণ চোখে তাকিয়ে গমগমে গলায় বলল, একদম ভালো ছেলে সাজবে না। স্কুলে থাকতে মিনা নামের এক মেয়ের সাথে তোমার চোখে চোখে ইশারা চলতো। সেই মেয়ের জন্য তুমি হাত কেটে তার নাম লিখতে চেয়েছিলে। সত্যি করে বলো, তার সাথে আর কি কি হাঙ্কি পাঙ্কি করেছো? রুম ডেটে যাওনি তো? বুকে হাত দিয়ে বলো আব্বু, তুমি তার হাত ধরনি? আমজাদ চৌধুরী শোয়া থেকে উঠে বসলো। আশমিনের দিকে অসহায় চোখে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, খাট থেকে নেমে
বায়ে 4 কদম হাঁটলেই দরজা, চুপচাপ বেরিয়ে যাবে। আর 1 মিনিট এখানে থাকলে আমি তোমার মুখ সেলাই করে দেব। বেয়াদব ছেলে, আমাদের সময় আমরা তোমার মতো অসভ্য ছিলাম না। আমাদের ভালো লাগা ছিল শুদ্ধ, ভালোবাসাটাও ছিল একেবারে পাপমুক্ত, বুঝেছো? আর ওটা অল্প বয়সের আবেগ ছিল, ভালোবাসা নয়। এবার বেরিয়ে যাও। আসমিন মুখ কুঁচকে দৃষ্টি সরালো, মুখ অন্যদিকে ঘুরিয়ে গম্ভীর গলায় বলল, একদম বাজে কথা বলবে না। আমি মোটেও অসভ্য নই। আমি কি তোমার মতো হাত কেটে প্রেমিকার নাম লিখতে চেয়েছি? দেখো, আমার হাতে কোথাও লেখা আছে বউ। তুমি অল্প বয়সে বেশি পেকেছিলে, স্বীকার করো। আমজাদ চৌধুরী হার মানলেন। আসমিনকে রুমে রেখে নিজেই বেরিয়ে গেলেন। এই ছেলের সাথে সময় কাটানোর চেয়ে নাতনিদের চুলোচুলি দেখা ভালো। সে সিদ্ধান্ত নিয়ে ফেলল, আজ থেকে নিজেকে এত ব্যস্ত রাখবে যাতে আসমিন তার নাগাল না পায়। আমজাদ চৌধুরী বেরিয়ে যেতেই আসমিন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। যেভাবে রুমে গেড়ে বসেছিল, কয়েকদিন পর পিঠের নিচে শিকড় গজিয়ে যেত। নাতনিদের নিয়ে সারাদিন খেলা করবে, যাতে সে নাতি আনার ব্যবস্থা করতে পারে। তা না করে সারাদিন রুমে বসে দেবদাস হচ্ছে। এ কেমন বাবা হলো তার? কেউ কেন তাকে একটু বউয়ের সাথে চিপকে থাকার সুযোগ করে দেয় না? বউকে বউকে একটা চুমু খেতে গেলে মেয়েরা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার ভাবতেও লজ্জা লাগছে, তার মতো এমন নির্লজ্জ মানুষ মেয়েদের তাকানো দেখে লজ্জায় চুমু খেতে পারে না। আসমিন আজ সকাল সকাল পার্টি অফিসে এসেছে। আজ দলের গোপন বৈঠক আছে। সকাল না বলে ভোর বললেই সবচেয়ে বেশি মানানসই হবে। 5টায় মিটিং রাখা হয়েছে। আসমিন 4টায় চলে এসেছে। 5টা বাজতে এখনও 23 মিনিট বাকি। সানবি একটু পর হাই তুলছে। আসমিনের মেজাজ চটে আছে। আসার সময় সুখ পাখি খুব কান্না করেছে। আজ মেয়েরা তার সাথেই ঘুমিয়েছে, তাই আসমিন উঠতেই তারাও উঠে গিয়েছে। একটু বড় হতেই শিয়ানা হয়ে গেছে দুটো। আসমিনকে রেডি হতে দেখলেই কান্না শুরু করে। উদ্দেশ্য তারাও বাবার সাথে বাইরে যাবে। আসমিনের তখন হাত পা ছড়িয়ে গড়াগড়ি খেতে ইচ্ছে করে। নূর একটুও সাহায্য করে না তাকে। সে পারলে মেয়েদের তার গাড়ে তুলে দেয়। নিজের বাসা থেকে আসমিনের চোরের মতো বেরোতে হয়। কি দিন আসলো! লুবানার ব্যাপারে কি ভেবেছ জান? আর কতকাল জোর করে চুমু খেয়ে কাটাবে? আমার বাসার মেয়েদের সাথে এসব চলবে না। সিরিয়াস হলে বলো, না হলে হায়ে ভালো সম্বন্ধ আছে, বিয়ে দিয়ে দেই। সানবীর হাই মাঝপথে থেমে গেল। চোখ বড় বড় করে আর্তনাদ করে বলল, দিবেন না স্যার প্লিজ। আমি আছি তো, আমি যথেষ্ট ভালো ছেলে। মন্ত্রীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, কত বড় চাকরি। আমার চেয়ে ভালো ছেলে পাবেন না। আমি তো যৌতুকও নেব না। আসমিন শান্ত চোখে তাকালো, হিমশীতল গলায় বলল, তোমার চেয়েও ভালো ছেলে লাইনে আছে সান। ছেলে বড় ব্যবসায়ী, নিজেদের কোম্পানি আছে। ছেলে দেখতেও মাশাল্লাহ। সবচেয়ে বড় কথা, ছেলে লুবানাকে সাবানা ডাকবে না কখনো। ঝগড়া তো অনেক দূরের ব্যাপার। তাহলে তোমার কাছে কেন বিয়ে দেব? একটা যোগ্য কারণ দেখাও। সানবীর মুখ কাদো কাদো হয়ে গেল, তবুও গলায় জোরে এনে শক্ত গলায় বলল, আমি সাবানাকে ভালোবাসি স্যার। আর আমি ওকে সাবানাই ডাকবো, ভালোবেসে ডাকি। এটা শুধু একটা সম্বোধন নয়, এটা আমার মনের শান্তি। আসমিন মুচকি হাসলো। সানবীর দিকে তাকিয়ে সিরিয়াস গলায় বলল, তাহলে একা একা হানিমুনে যাওয়ার জন্য তৈরি হয়ে যাও সান। শাস্তির কথা মনে আছে তো? আজ সানবি আর লুবানার বিয়ে। আসমিন আর নূর লুবানাকে প্রস্তাব দিতেই লুবানা ইতস্তত করতে থাকে। সরাসরি না বলতে পারছিল না সে, কারণ লাবিব এখনও ছোট। তার বাইকে রেখে সে এখনই বিয়ে করতে চায় না। তবে আসমিন আর নূর তাকে আশ্বস্ত করেছে, বিয়ের পরেও সে এখানেই থাকবে। তাই চিন্তার কোনো কারণ নেই। ইতিউতি করে লুবানাও হ্যাঁ করে দিয়েছে। সানবি নিঃসন্দেহে একজন ভালো ছেলে, শুধু তার সাথে একটু আদায় আদায় কাজকলা সম্পর্ক। নূর আর আসমিনকে দেখে সে মনের জোর পেয়েছে। দা কুমড়ো সম্পর্কের পরেও তাদের মাঝে কত ভালোবাসা, তাহলে তাদের মাঝেও ভালোবাসা হয়েই যাবে। এর মধ্যে আশিয়ান এক ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে বসে আছে। রাস্তা থেকে এক মেয়েকে তুলে নিয়ে বিয়ে করে ফেলেছে। তার গাড়িতেই অ্যাক্সিডেন্ট করেছিল মেয়েটি। বেশি ব্যথা না পেলেও হাত সামান্য কেটে গিয়েছিল। তাতেই মেয়েটা রেগে রাস্তার পাশের এক বাঁশ দিয়ে তার মাথা ফাটিয়ে দিয়েছে। আশিয়ানকে হসপিটালে নিয়ে মাথায় ব্যান্ডেজও করিয়ে দিয়েছে। আর তাতেই নাকি আশিয়ান তার প্রেমে পড়ে গিয়েছে। সেই মুহূর্তে মেয়েকে নিয়ে হাজির হয়েছে আসমিনের অফিসে। গুরুত্বপূর্ণ মিটিং ছেড়ে আসমিন বসে বসে আশিয়ানের অলৌকিক প্রেমের গল্প শুনেছে। অমিকে বোতাম মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আসমিন গম্ভীর গলায় বিয়ের আয়োজন করতে বলল। তার ভাষ্যমতে, যে তোমার মাথা ফাটিয়েছে, তুমিও ভালোবেসে তার হৃদয় ফাটিয়ে দাও। 1 ঘন্টার মধ্যে মেয়ের বাবাকে হাজির করে তাদের বিয়ে দিয়ে বাসায় বউ নিয়ে হাজির হয় আসমিন। সব কিছু খুলে বলে নূরকে। নূরের ইচ্ছে করলো আসমিনের মাথাটাই ফাটিয়ে দিতে। দেখা গেল তাতেও তার প্রেম পেয়ে যাবে। সেই ভয়ে দাঁতে দাঁত চেপে রইল সে। যত সব পাগলের কারখানা তার বাড়িতে। আশিয়ানের বউ সাইফা বিয়ের ধাক্কায় আহাম্মক হয়ে দাঁড়িয়েছিল।
নূর তাকে আসিয়ানের রুমে বসিয়ে মুচকি হেসে বলল, আমার ভাই ছোটবেলা থেকেই একা বড় হয়েছে। তার একজন নিজের মানুষের খুব অভাব। আপন মানুষের ভালোবাসা কি তা আমার ভাইয়া জানে না। আশা করি তুমি তা পূরণ করে দিবে। তুমি ভালোবেসে তার হাত ধরলে সে ভালোবেসে তোমাকে বুকে জড়িয়ে নেবে। একটু ভালোবেসেই দেখো, ঠকবে না। আসিয়ান বাসর ঘরে ঢুকেই সাইফাকে প্রথম প্রশ্ন করছিল সে কাউকে ভালোবাসে কিনা। সাইফার তখন আসিয়ানের মাথা ফাটা আবার ফাটিয়ে দিতে ইচ্ছে করছিল। এখন জিজ্ঞাসা করার কি ফায়দা? ভাগ্য ভালো সে কোনো সম্পর্কে ছিল না, থাকলে তো এখন ভয়ঙ্কর ছেঁকা খেয়ে বসে থাকতো। কিন্তু আসিয়ানকে বলল আছে, তাকে আমি আর আত্মা, ফুসফুস, লিভার সব দিয়ে দিয়েছি। আমার থেকে দূরে থাকুন। আসিয়ান ভাবলেশহীনভাবেই বলল, হাত তো দাওনি, এবার আর আঙ্গুল টিপে দাও। রেজিস্ট্রি পেপারে সাইন করতে গিয়ে আমার আঙ্গুল ব্যথা হয়ে গেছে। সাইফা দাঁতে দাঁত চেপে বলল, কবুল বলতে গিয়ে গলা ব্যথা হয়নি? আসুন গলাটাও একটু টিপে দেই। কয়েকদিন ইঁদুর বিড়াল সম্পর্ক থাকলেও এখন তাদের সম্পর্ক মাখো মাখো হয়ে গেছে। তাদের প্রেম দেখে আসমিন হতাশ চোখে নূরকে দেখে। মেয়েরাও ইদানিং তার সাথে দুশ্মনী শুরু করেছে। বইয়ের কাছে ঘেঁষতে দেয় না। নূরের মায়া বেগমের জন্য খারাপ লাগে। তার মেয়েকে বাঁচাতে গিয়ে নিজের জীবন দিতে হয়েছে তাকে। সব সময় দোয়া করে আল্লাহ যেন তার কবর জীবন সুখের করে দেন। গান ছেড়ে দিয়েছে নূর। মেয়ে, বর আর অফিস সামলেই তার অবস্থা নাজেহাল। মেয়েগুলো হাঁটা শিখেছে, দৌড়ে দৌড়ে এদিক সেদিক চলে যায়। আসমিন সিকিউরিটি 3 গুণ বাড়িয়েছে। মেয়েদের দেখাশোনা করার জন্য 2 জন গভর্নেস রেখেছে। নূর সুস্থ হওয়ার পর থেকেই অফিস করা শুরু করেছে। মেয়েদেরকে সাথে করে নিয়ে যায় সে, তখন তারা সুখ পাখিকে সামলায়। ঘরোয়া আয়োজনে সানভি আর লুবানার বিয়ে সম্পূর্ণ হয়েছে। আসমিন বড় আয়োজন করতে চাইলেও সানভি আর লুবানা তাকে বাধা দিয়েছে। তারা এত জাঁকজমকভাবে বিয়ে করতে চায়নি। তাদের মতামতকে সমর্থন করেছে আসমিন। বিয়ের সমস্ত আয়োজন অমি আর আসিয়ান নিজের হাতে করেছে। লুবানাকে তারা নিজের বোনের মতো দেখে, তাই বোনের বিয়েতে কোনো কিছুর কমতি রাখেনি তারা। আসমিন সানভীর বড় ভাইয়ের দায়িত্ব পালন করেছে। ছেলেপক্ষ হিসেবে মেয়ে পক্ষের নূরকে তার ভীষণ পছন্দ হয়েছে। 2 মেয়ের মা হলেও তার আপত্তি নেই। বিয়ে পড়ানো শেষ হতেই সে নূরের ঘা ঘেঁষে বসে পড়ল। নূরের কানে ফিসফিস করে বলল, 2 তলার 3 নাম্বার রুমটা খালি আছে। বিছানা থেকে খেলনাগুলো সরিয়ে দিলেই আমরা একটা ভালো সময় কাটাতে পারবো। হবে নাকি বেআইন? নূর বাঁকা হেসে নিজেও আসমিনের মতো ফিসফিস করে বলল, জি অবশ্যই। বর আমার আশেপাশে নেই, যখন তখন চলে আসতে পারে। যা করার তাড়াতাড়ি করতে হবে। আমার বেডরুমে যাবেন নাকি অন্য কোথাও? আমার বউকেও তো দেখছি না, না জানি কে পটিয়ে ফেলছে। খারাপ লোকের অভাব নেই। ভোলাবালা বউ আমার, আগে তাকে খুঁজে নেই। আসুন আমার সাথে। চিপা চাপাই খুঁজতে হবে, দাঁতে দাঁত চেপে। আসমিন নূরকে নিয়ে উদাও হয়ে গেল। বউ এত সহজে পটে যাচ্ছে? বিষয়টি নিয়ে গোপন বৈঠক করা দরকার। আরে কি করছেন, ছাড়ুন আমাকে। নিচে কত কাজ আছে। আমি ছাড়া এখন আর কোনো কাজ নেই। আমার এখন বাসর বাসর ফিল হচ্ছে। একটা জাম্পেশ বাসর সারতে হবে শর্টকাটে। যে কোনো সময় গেরিলা হামলা হতে পারে। মেয়েগুলো আশেপাশেই আছে, তারা আসার আগে অনেক কাজ সারতে হবে। আমি কতটা প্রেসারে আছি বুঝতে পারছো? কথা বলে সময় নষ্ট করো না বউ, আসো একটা চুমু খাই। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। আসমিন দরজা বন্ধ করে নূরকে বুকের সাথে মিশিয়ে নিল। 2 মেয়ের বাবা হয়ে গেছেন, এবার ভালো হয়ে যান। মেয়েদের বাবাদের এমন নির্লজ্জ হতে নেই মন্ত্রী সাহেব। নূরের কথা শুনে আসমিন মুচকি হাসলো। নূরের কপালে চুমু খেয়ে নেশালো গলায় বলল, কিন্তু বড়দের নির্লজ্জ হওয়া দোষের কিছু না বউ। আমি নির্লজ্জ না হলে তোমার আর আম্মু ডাক শোনা হতো না। সেই খুশিতে তোমার আমাকে সকাল বিকেল নিয়ম করে ট্যাবলেটের মতো চুমু খাওয়া উচিত। নূর ফিক করে হেসে দিল। আসমিনের বাহুতে হালকা থাপ্পড় দিয়ে বলল, আপনার মেয়েরা এখনই চলে আসবে। সবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে তো, যেতে দিন। আসমিন কবে কার কথা শুনেছে, সে নিজের কাজে ব্যস্ত হয়ে গেল। নূর হাজারবার নিষেধ করেও কাজ হলো না। তার সমস্ত সাজগোজ নষ্ট করে দম নিল। ভালোবাসা গভীরতায় পৌঁছাতে নূর আসমিনের কানের কাছে ঠোঁট নিয়ে ফিসফিস করে বলল, পাগলামিতে লাগাম টানুন মন্ত্রী সাহেব। আমার বাবা হচ্ছেন আবার বাবা হচ্ছেন আপনি। থেমে গেল আসমিন। স্থির নয়নে তাকিয়ে রইল নূরের দিকে। নূরের কপালে চুমু খেয়ে মুচকে হেসে বলল, আমার পাগলামি সারা জীবনেও কমবে না বউ। দ্বিতীয়বার বাবা হওয়ার খুশিতে বউকে ডাবল ভালোবাসবো। কাছে আসো। নূর ক্লান্ত চোখে তাকালো আসমিনের দিকে। এই লুক এ জীবনে ভালো হবে না। লুবানাকে সানবির রুমে দিয়ে এসেছে নূর। ক্লান্তিতে শরীর ভেঙে আসছে। মেয়ে দুটো আজ খুব বিরক্ত করছে। আসমিন মেহমানদের বিদায় দিতে গিয়ে নূর সুখ পাখিকে সাইফা আর আসিয়ানের কাছে দিয়ে বলল, ওদের কিছুক্ষণ রাখো ভাইয়া, আমার ক্লান্ত লাগছে।
ওদের বাবা এলে তার কাছে দিয়ে দিও। আশিয়ান চিন্তিত মুখে এসে নূরের কপালে হাত রাখলো। গা গরম হয়ে গেছে। নূরের কোল থেকে সুখকে নিয়ে চিন্তিত গলায় বলল, জ্বর আসবে মনে হয়, ডাক্তার ডাকবো? বেশি খারাপ লাগছে তোর? নূর মাথা নাড়িয়ে না জানালো। সাইফা পাখিকে কোলে তুলে নিয়ে বলল, কিছুক্ষণ রেস্ট নাও আপু, আসো আমি তোমাকে রুমে দিয়ে আসছি। নূর সায় জানালো। সাইফা নূরকে রুমে শুয়ে দিয়ে লাইট বন্ধ করে চলে গেল। কিছুক্ষণ পরেই হন্তদন্ত হয়ে রুমে ঢুকলো আশমিন। নূরের কপালে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। জ্বর আসেনি। নূরকে ক্লান্ত লাগছে। ইন্টারকমে কল করে দিনার উপরে পাঠিয়ে দিতে বলল। নূরের মাথায় হাত বুলিয়ে বেরিয়ে গেল রুম থেকে। হাতে একটা ইলেকট্রিক সেলাই মেশিন নিয়ে বাসর করে হাজির হলো সানবি। লুবানার হাতে তুলে দিয়ে গম্ভীর গলায় বলল, এই নাও তোমার বড়লোক হওয়ার হাতিয়ার শাবানা। আশা করছি আগামী বছর আমরা কয়েকটা মিল ফ্যাক্টরির মালিক হব। লুবানা হাই তুলে সেলাই মেশিনটা পাশে রাখলো। খাট থেকে নেমে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে গয়না খুলতে খুলতে বলল, ঠিক আছে, ততদিন আপনি নিচে অ্যাডজাস্ট করে নিন দাদু। কোটিপতি হলে আমি আজিমপুরে একটা ভালো কবরে আপনার থাকার ব্যবস্থা করে দিব। আর কত জিন্দা মানুষের সাথে ঘুরবেন? কবর না দিতে পারলেও ততদিনের জন্য ফ্লোরটা আপনার। সানবি মুচকি হাসলো। লুবানা একটা সুতি শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল ফ্রেশ হতে। সানবি হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল। ক্লান্ত লাগছে খুব। পাঞ্জাবির পকেটে হাতরে কপাল কুঁচকে ফেললো সানবি। আসার সময় আশমিন তার পকেটে কিছু একটা দিয়ে দিয়েছে। পকেট থেকে হাত বের করে চোখ বড় করে ফেললো সে। আশমিন সত্যি সত্যি তাকে প্রোটেকশন দিয়ে দিয়েছে। বাথরুমের দরজার শব্দ শুনে হাতের প্যাকেট জানালা দিয়ে বাইরে ফেলে দিল সে। বাথরুম থেকে বেরিয়ে সানবিকে অস্বস্তি নিয়ে বসে থাকতে দেখে কপাল কুঁচকে ফেললো লুবানা। ভেজা চুল মুছতে মুছতে জিজ্ঞেস করলো, কি হয়েছে? সানবি মাথা নাড়িয়ে কিছু না বলে ওয়াশরুমে চলে গেল। মুচকি হাসলো লুবানা। সব কিছুতেই কেমন একটা ভালো লাগা মিশে আছে। আশ্চর্যজনক হলেও এই ক্যাটকেটে লোকটাকেও তার ভালো লাগছে। ভেজা টাওয়াল বারান্দায় মেলে দিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল সে। সানবির দেওয়া প্রথম স্পর্শ মনে করতেই লজ্জা লাল হয়ে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে সানবি এদিক ওদিক চোখে ঘুরিয়ে লুবানাকে খুঁজলো। রুমে না পেয়ে বারান্দায় গিয়ে দেখলো লুবানা সেখানেই দাঁড়িয়ে। ধীর পায়ে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো সানবি। লুবানা হালকা কেঁপে উঠলেও কিছু বলল না। সানবির থেকে লুবানা হাইটে অনেকটাই শর্ট, তাই লুবানার মাথা সানবির ঠিক বুকে গিয়ে ঠেকলো। সানবি নিজের হাতের বাঁধন শক্ত করে লুবানার মাথায় চুমু খেলো। সামনের দিকে ঘুরিয়ে কপালে চুমু খেয়ে শান্ত গলায় বলল, আজ থেকে তুমি আমার পরিবারের জান। যাই যাই কিছু হোক আমার থেকে গোপন করবে না। সমস্যা যতই বড় হোক আমরা একসাথে সমাধান করার চেষ্টা করব, কিন্তু কোনো লুকোচুরি নয়। তোমার প্রতিটি কথা আমি জানতে চাই। তা যদি একটা ফুল দেখে ভালো লাগা হয় সেটাও তুমি আমাকে বলবে। কাজ শেষে যখন বাসায় আসবো আমাকে সব কিছুর গল্প শোনাবে। আমাকে একটু ভালোবাসলেই হবে, এর বেশি হইলে চাই না তোমার কাছে। লুবানা জড়িয়ে ধরল সানবিকে। মন্থর গলায় বলল, আপনার সব কথা আমি শুনবো। আপনি শুধু আমার একান্ত ব্যক্তিগত মানুষ হয়ে সারা জীবন থেকে যান। আমি আপনাকে আপনার স্বপ্নের মতো সাজিয়ে প্রতিটি দিন উপহার দেব। আচমকা লুবানাকে কুলে তুলে নিল সানবি। রুমের দিকে যেতে যেতে সিরিয়াস ভঙ্গিতে বলল, তাহলে বিড়ালটা মেরেই ফেলি শাবানা, একদম লজ্জা পাবে না। আমরাই তো। লুবানা হতভম্ব হয়ে গেল। অসহায় চোখে সানবির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল। নূরের প্রেগনেন্সির 5 মাস পেরিয়ে গেছে। ইদানিং শরীর খুব ক্লান্ত থাকে নূরের। মেয়েগুলা এক একটা বিচ্ছু হয়েছে। সারাদিন মারামারি করে আবার নিজেরাই ভাব করে নেয়। সাইফা আর লুবানা সারাদিন দুটোকে দেখে রাখলেও রাতে তারা বাবা ছাড়া কারোর কাছে থাকে না। আশমিন আসতে দেরি হলে ভিডিও কল দিয়ে ফ্লোরে গোড়াগড়ি খেয়ে কান্না শুরু করে। আশমিন নানান কথা বলে মানানোর চেষ্টা করলেও মেয়েদের বোঝানো বৃথা। আমজাদ চৌধুরী তখন ক্যামেরা নিজের দিকে ঘুরিয়ে গা জ্বালানো হাসি দেয়। আশমিন সব বুঝেও না বুঝার ভান করে চিন্তিত গলায় বলে, আমার মেয়েগুলো তোমার মতো কিভাবে হলো আব্বু? ঠিক তোমার মতো হাত জ্বালানো হয়েছে। দোয়া পরে একটা পুদাও তো, তোমার বাতাস লাগলে কেটে যাবে। আমজাদ চৌধুরী চোখ রাঙিয়ে তাকায় ছেলের দিকে। মেয়ে দুটো একেবারে ঠিক করে, ওকে আরো বেশি জ্বালানো উচিত। বকতে বকতে কল কেটে দেয় সে। আশমিন লম্বা শ্বাস ছাড়ে। তার বাবাকে নাতনিদের সামলে নিবে তা সে ভালো করেই জানে। দুটোতেই তার অবস্থা নাজেহাল। আরেকটা হলে আর তার কি হবে? সেই চিন্তায় আশমিনের ঘুম আসে না। আশমিন মনে মনে সিদ্ধান্ত নিয়েছে সে এখন থেকে নূরের থেকে দূরে দূরে থাকবে। যতই প্রেম পাক না কেন সে বউ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। বউ দেখে উতলা হওয়ার কিছু নেই। সবারই বউ থাকে, তারও আছে। তাই বলে বছর বছর বাবা হয়ে জনসংখ্যা বাড়ানোর কোনো মানেই হয় না। একজন গণ্যমান্য মন্ত্রী হিসাবে এসব কাজ তাকে মোটেও মানায় না। বউ থেকে দূরে থাকার কথা চিন্তা করে আশমিনের মুখটা শুকিয়ে গেল। এখন আবার বউয়ের গা ঘেঁষে বসে থাকতে ইচ্ছে করছে। কিছুক্ষণ আগের প্রতিজ্ঞা ভুলে আশমিন তাড়াতাড়ি নিজের কাজ শেষ করে বাসার দিকে রওনা দিল। গিয়েই চটাস চটাস করে দুটো চুমু খেতে হবে। বিয়ে করলে যে সকাল বিকাল বউকে চুমু খাওয়ার চাকরি করতে হবে এটা জানলে সে জীবনেও বিয়ে করতো না।
ড্রাইভারটাও চেঞ্জ করতে হবে। গাড়ি এত ধীরে চালালে সে বাড়ি যাবে কখন? বউ না আবার ঘুমিয়ে যায়? ঘুমন্ত বউকে চুমু খেয়ে মজা নেই। চুমু খেয়ে যদি বউয়ের জারি না খেলো, সেটা আবার কিসের চুমু? হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে সবাই। আজ নূরের ডেলিভারি ডেট। কিছুক্ষণ আগেই নূরকে ওটিতে নিয়ে গিয়েছে। আশমিন বইয়ের চিন্তা করার সময় পাচ্ছে না। শুকার পাখি তাকে উলট পালট করে ফেলছে কথা বলতে বলতে। দুই হাতে দুই মেয়েকে ধরে বসে আছে আশমিন। ছেড়ে দিলেই ফুরুত ফুরুত করে এদিক সেদিক চলে যাচ্ছে। আশিয়ানা রুমি ওটির সামনে পায়চারি করছে। সাইফার লুবানা সুখ পাখিকে কয়েকবার নিতে গিয়ে ব্যর্থ হয়ে বসে আছে। বাবাকে পেলে তারা আর কাউকে পাত্তা দেয় না। আশমিন অমির দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলল, ওদের নিয়ে একটু বাইরে থেকে ঘুরে এসো ভাই, আমার ভালো লাগছে না। অমি চিন্তিত মুখে সুখ পাখিকে নিয়ে বেরিয়ে গেল। মামার সাথে যেতে পেরে তাদের আনন্দের কোনো শেষ নেই। আশমিন চিন্তায় ঘেমে যাচ্ছে। এবার প্রেগনেন্সির শুরু থেকেই নূর অসুস্থ ছিল। সে একমনে আল্লাহকে ডেকে যাচ্ছে। নূর আর বাচ্চা দুজনেই সুস্থতাই একমাত্র কাম্য। প্রায় 1.5 ঘন্টা পরে ডাক্তার ওটি থেকে বেরিয়ে এলো। পিছনেই নার্সের কোলে একটা বাবু। আশমিন চিন্তিত মুখে ডাক্তারের কাছে গিয়ে বলল, নূর কেমন আছে ডক্টর? ভালো আছে স্যার। আপনি পুত্র সন্তানের বাবা হয়েছেন। মা ছেলে দুজনেই সুস্থ আছে। কিছুক্ষণ পরেই কেবিনে দেওয়া হবে, তখন দেখা করতে পারবেন। ধন্যবাদ ডক্টর, ইটস মাই জব স্যার। ডাক্তার হাসি মুখে চলে গেল। আশিয়ান নার্সের থেকে বাবুকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তার পাশেই সাইফা আর লুবানা উসকুস করছে বাবুকে কোলে নেওয়ার জন্য। লুবানা ভয়ে কিছু বলছে না, আর সাইফা কয়েকবার বলার পরেও আশিয়ান দেয়নি। আশমিন আশিয়ান থেকে ছেলেকে কোলে নিয়ে তার কানে আজান দিল। ছেলের কপালে চুমু খেয়ে একদিনে তাকিয়ে রইল ছেলের মুখের দিকে। ভাইয়া আমরা লাইনে আছি। লুবানার কথা শুনে হেসে উঠল আশমিন। বাবুকে লুবানার কোলে দিয়ে নূরের কাছে চলে গেল। বউকে দেখার জন্য বুকটা আনচান করছে। সানবি আর অমি সুখ পাখিকে নিয়ে হন্তদন্ত হয়ে হসপিটালে প্রবেশ করলো। সানবি ঘেমে নিয়ে একাকার অবস্থা। অফিস থেকে একটা মিটিং অ্যাটেন্ড করতে গাজীপুর গিয়েছিল আমজাদ চৌধুরী, আর সে কিছুক্ষণ আগেই ফিরেছে। আমজাদ চৌধুরীও এখানে আসছে। তার গাড়ি হয়তো জ্যামে আটকা পড়েছে। নূর কেমন আছে? অমির অস্থির গলা শুনে তাকে জড়িয়ে ধরল আশিয়ান। উৎফুল্ল গলায় বলল, ভালো আছে ভাই, আমাদের ঘরে রাজপুত্র এসেছে দেখ। অমি এক পলক তাকালো সাইফার কোলে সাদা তোয়ালে পেঁচানো সাদা পুতুলটার দিকে। ধীর পায়ে এগিয়ে গিয়ে কোলে তুলে নিল। সানবি লুবানার কানে ফিসফিস করে বলল, আমাদেরও একটা পুতুল দরকার শাবানা। লুবানা কটমট করে তাকিয়ে চলে গেল নূরের কেবিনে। আশমিন নূরের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। নূরের এখনো জ্ঞান ফেরেনি। আশমিন নূরের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। নূরের চেহারাটা মলিন হয়ে গেছে। শুকনো ফ্যাকাশে ঠোঁটগুলোতে আলতো করে চুমু খেলো আশমিন। এখন একটু শান্তি লাগছে তার। সুখ পাখি ভাইয়ের মুখের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। একটু পরপর আদুরের হাতে আদর করে দিচ্ছে। নূরের জ্ঞান ফিরেছে একটু আগে। সবাই নূরের সাথে দেখা করে গিয়েছে। আমজাদ চৌধুরী নাতনিকে কোলে নিয়ে বসে আছে। সুখ পাখিকে আশিয়ান সাথে করে নিয়ে গেছে। পাজি দুটো হাসপাতালকে খেলার মাঠ বানিয়ে ফেলেছে। এদিক সেদিক দৌড়াদৌড়ি করে রুগীদের রুমে চলে যাচ্ছে। প্রশ্ন করতে করতে অসুস্থ মানুষকে হার্ট অ্যাটাক দেওয়ার অবস্থা। আমজাদ চৌধুরী আশমিনের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, ছেলের বাবা হয়েছো, এবার ভালো হয়ে যাও। ছেলে তোমার মতো হলে কপালে দুঃখ আছে। আশমিন বাঁকা চোখে তাকিয়ে দাম্বিকের হাসি হাসলো। আমজাদ চৌধুরীকে খোঁচা মেরে বলল, আমার মতো হলে সেও 3 বাচ্চার বাপ হবে। মানুষকে গর্ব করে বলবে, আমরা 3 ভাই বোন। আমার মতো তো ভার্জিন বাপ নিয়ে ঘুরতে হবে না। থাক বাদ দাও, আমার কষ্ট তুমি বুঝবে না। কাল থেকে বৃদ্ধাশ্রমের সামনে দাঁড়িয়ে থাকবে। দেখো শেষকালে কাউকে পটাতে পারো কিনা। বউকে বসে রাখার ছোটোখাটো একটা ট্রেনিং আমি তোমাকে দিয়ে দেব। সানের সাথে বাসায় যাও। কুচি ছেলেদের রাত জাগতে নেই। যৌবনে ভাটা পড়বে। বাসায় গিয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে, বুঝেছো? আমজাদ চৌধুরী তপ্ত শ্বাস ফেলল। এই ছেলের ঠোঁট দুটো সেলাই করে দেওয়ার ইচ্ছাকে মাটি চাপা দিয়ে বাসায় চলে গেল। ক্লান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে আছে অমি। আশিয়ান তার পাশে সিগারেট টানছে। সিগারেটের শেষ টান দিয়ে শান্ত গলায় বলল, এবার নিজের জীবনটা গুছিয়ে নে। সে নেই ভাই, থাকলে পাতাল থেকে হলেও তোর সামনে হাজির করতাম। এভাবে আর কয়দিন? কে বলল সে নেই? আমার এই বুকের বাঁ পাশে সে আছে, ঠিক প্রথম দিনের মতো জীবন্ত। আমার ভালোবাসায় তাকে বেঁচে থাকতে দে। আর কাউকে জীবনে এনে তাকে ভুলে যাওয়ার দুঃসাহস আমার নেই ভাই। ভুলবি কেন? তাকে তার জায়গায় রাখ। যে আসবে সে তার নিজের জায়গায় বানিয়ে নিবে। আশিয়ানের কথায় মলিন হাসল অমি। আকাশের দিকে তাকিয়ে উদাস গলায় বলল, এগুলো সব মন ভুলানো গল্প ভাই। যে জায়গাটা তার জন্য বরাদ্দ, সেই জায়গা অন্য কাউকে দিলে সে কি নিজের অস্তিত্ব হারাবে না? তিক্ত হলেও এটাই সত্যি যে একসময় সংসারের চাপে সে আমার বুকে চাপা পড়ে যাবে। বউ বাচ্চার কথা চিন্তা করতে গিয়ে মাসের পর মাস তাকে ভুলে থাকবো। মনে পড়বে কোনো অপ্রাপ্তি সামনে আসলে তার জন্য হৃদয় পুড়বে। তার জায়গায় যাকে বসাবো সে তার জায়গা দখল নিবে ভাই। আমি হয়তো মায়ের পড়ে তা মেনেও নিব। এই মেনে নেওয়াটাতেই আমার আপত্তি। আমি স্বপ্নেও তার জায়গায় কাউকে চাই না। তাকে ভালোবাসার জন্য তার উপস্থিতি প্রয়োজন নেই। আমার হৃদয়ে তার অস্তিত্বই যথেষ্ট।
আশিয়ান হার মেনে নিল। অমির পিঠে হালকা চাপড় মেরে নিচে নেমে গেল। অমি ভেজা চোখ জোড়া বন্ধ করলো তার প্রেয়সীকে কল্পনা করার আশায়, যাকে সে হারিয়েছে ঢাকার ব্যস্ততম রাস্তায়। বাসের চাকায় পিষ্ট হওয়া প্রেয়সীর মুখটা চোখে ভেসে উঠতেই ধরফর করে চোখ খুলে ফেলল অমি। কি হতো যদি দুজনের জীবনটা একসাথে হাসি খুশি কাটাতে পারত। নূর আসমিনের হাতের উপর রাখা মাথা রেখে শুয়ে আছে। এ পর্যন্ত আসমিন কয়েকশো চুমু খেয়েছে তাকে, বারবার বিস্তারিত বুঝিয়েছে বউ ছাড়া সে এতিম মুরগির বাচ্চার মতো কিভাবে ঝিম মেরে বসেছিল। তাই তাকে এখন টপাটপ চুমু খেতে দেওয়া হোক। বউ হিসেবে এটা তার দায়িত্ব এবং কর্তব্য। মন্ত্রীর বউ হয়ে সে দায়িত্বে অবহেলা করতে পারে না। তাই নূর চুপ করে তার কথা শুনছে আর চিন্তা করছে এই চুমুখোর লোকটাকে নিয়ে সে কিভাবে বাকি জীবনটা কাটাবে। এই ছিল ইটপাটকেলের 46 থেকে একদম সর্বশেষ পর্যন্ত পর্ব। আর ইটপাটকেল গল্পটা এখানেই শেষ হচ্ছে।